জঙ্গি হামলার পর এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার ফলে ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশ রয়েছে বা পাকিস্তানের যে সমস্ত প্রতিবেশী দেশ রয়েছে তাদের কি অবস্থান হতে পারে সেই নিয়ে আমরা কথা বলে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, আপনাকে হাউতে স্বাগত। যে বিষয়টা এখন বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে বিশেষ করে আমি বলবো প্রথমে বাংলাদেশের কথা এবং তার পাশাপাশি শ্রীলঙ্কা রয়েছে, নেপাল, ভুটান রয়েছে, আফগানিস্তান রয়েছে, চীন রয়েছে একদিকে। এই সমস্ত দেশগুলির অবস্থান কি হতে পারে বলে মনে হয়? দেখো, মানে ঠান্ডা যুদ্ধ যতদিন ছিল, অর্থাৎ একদিকে আমেরিকা একদিকে সোভিয়েত ইউনিয়ন, তখন ইমিডিয়েট প্রতিক্রিয়া রাষ্ট্রগুলো দিত এবং ঠান্ডা যুদ্ধের সময় কোনো একটা জায়গায় যদি ঘটনা হতো, অ্যালাইনমেন্টের কনটেক্সটের সঙ্গে সঙ্গে রেসপন্স আসতো এবং রাষ্ট্র মানে অ্যালাইন রাষ্ট্রগুলো যেমন, অর্থাৎ জোট রাষ্ট্রগুলো তাদের নিজেদের জন্য ন্যাটোর উপর আঘাত আসলে ন্যাটো রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করত। আবার ওয়াকশো চুক্তিভুক্ত রাষ্ট্র যেগুলো ছিল সোভিয়েত ইউনিয়নের মানে নিয়ন্ত্রণে, তারা তাদের মতন করে প্রতিক্রিয়া করতো। এমনকি যারা একটুখানি নিরপেক্ষ রাষ্ট্র ভারতের মতন ছিল, সেখানেও কিন্তু যুদ্ধ থামানোর একটা উদ্যোগ ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে, অর্থাৎ ঠান্ডা যুদ্ধের পরবর্তী পর্যায়ে এখন হলো মানে চাচা আপন প্রাণ বাঁচা। প্রত্যেক রাষ্ট্রই কিন্তু এখন এতটাই মানে সেলফ ইন্টারেস্টেড চলে, যেটাকে আমরা মানে ন্যাশনালিস্ট ইন্টারেস্ট ইজ বেসিক্যালি সেলফ ইন্টারেস্ট। এটা অনেকটা ফ্ল্যাট কালচারের মতন, বা আমার ফ্ল্যাটটা ঠিক থাকলেই হলো, আমি ঠিক থাকলেই হলো, আমার পরিবার ঠিক থাকলেই হলো, আমার লোকজন ঠিক থাকলেই হলো। ঠিক তেমনিভাবে বিশ্ব রাজনীতিও কিন্তু মানে স্বার্থের উপর ভিত্তি করে, মানে একক স্বার্থের উপর ভিত্তি করে চলছে। মানে এই যে দক্ষিণ এশিয়াতে বিরাট একটা উত্তেজনা তৈরি হয়েছে, এটা তুমি বলছো যুদ্ধ পরিস্থিতি, তা নয়। এটা কার্যত যুদ্ধ এই কারণেই বলছি যে কেবলমাত্র ডিক্লেয়ার করেনি ভারত এবং পাকিস্তান। যেভাবে পাকিস্তান একতরফাভাবে ভারতের উপরে আঘাত এনেছে, আমরা কিন্তু কখনোই, মনে রাখবে, কখনোই আমরা কিন্তু তাদের মিলিটারি এস্টাবলিশমেন্টে শুরুতে কিছু করিনি। আমরা কোনো সিভিলিয়ান জায়গাতে কিন্তু কোনো হানা দেইনি। আমরা কেবলমাত্র জৈশে মোহাম্মদ থেকে শুরু করে লস্করে তৈবা, হিজবুল মুজাহিদ্দিন, এদের যে ক্যাম্পগুলো চলছিল, যে ক্যাম্পগুলোর থেকে জঙ্গিরা প্রশিক্ষিত হচ্ছিল এবং বর্ডার ক্রস করে ভারতবর্ষে এসে ওই রকম পেহেলগাঁওয়ের মতন ঘটনা ঘটায়, তাদের শিবিরগুলোকে কেবলমাত্র আমরা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। এর সাথে সাধারণ মানুষের হানি কোনো খবর ছিল না, এর সাথে পাকিস্তানি মিলিটারি এস্টাবলিশমেন্টের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু পাকিস্তান কার্যত বলা যায় অ্যাক্সিলারেট করেছে এবং তারা যেভাবে এটাকে যুদ্ধে নিয়ে গেছে, এখন কার্যত দুটো দেশ ঘোষণা করেনি, কিন্তু যুদ্ধ মানে এয়ার স্ট্রাইক যেভাবে হচ্ছে সেটাকে যুদ্ধ বলা যায় বা লিমিটেড ওয়ার বলা যায়, সীমিত যুদ্ধ বলা যায়। এবং যেভাবে মানে মিলিটারি মুভমেন্ট হচ্ছে, তাতে কিন্তু যুদ্ধের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। এইরকম একটা পরিস্থিতিতে মাঝে একটু আপনাকে থামাবো। পাকিস্তান, আমরা দেখলাম যে অপারেশন সিন্দুরের পর তারা যে পুঞ্চ সীমান্তে হামলাটা আবার করলো, এটার মানে তো পাকিস্তান নিজের পায়ে নিজের কুড়ুলটা মারলো না। দেখো, পাকিস্তান একটা মৌলবাদী রাষ্ট্র, একটা ত্রিভুজের উপর ভিত্তি করে পাকিস্তান চলে, যেখানে আইএসআই একটা দিক যদি হয়, তাহলে পাকিস্তানি সেনা আরেকটা দিক এবং আরেকটা দিক মানে মৌলবাদী শক্তি, মানে লস্করে তৈবার মতন মৌলবাদীরা। ফলে তুমি বুঝতেই পারছো এই যে ত্রিশক্তি, এই ত্রিশক্তি সাথে কোনো সিভিলাইজড গভর্নমেন্ট বা সিভিল গভর্নমেন্টের কোনো সম্পর্ক নেই। ভারত একটা গণতান্ত্রিক দেশ, একটা সিভিলাইজ কান্ট্রি, মানে একটা এখানে সভ্যতা আছে, এখানে ফ্রি প্রেস আছে, ফলে এবং একটা গণতান্ত্রিক সরকার আছে। ওখানে তুমি দেখলে তো পাকিস্তানের নির্বাচন কি করে হলো, ইমরান খানকে কী করে জেলে বন্দি করা হলো, পুরো ঘটনা জানলে। এবং ওখানে কার্যত মিলিটারি এবং আইএসআই এবং জঙ্গি সংগঠনগুলো যা চায় সেই অনুযায়ী সরকার চলে। ফলে একটা ইরেসপন্সিবল গভর্নমেন্ট, একটা রোগ স্টেট, এবং যে রোগ স্টেটে মানে জঙ্গিদের ভাবনা চিন্তা অনুসারে সরকার চলে, যার সাথে সিভিলিয়ান গভর্নমেন্টের কোনো সম্পর্ক নেই। এই রকম একটা পরিস্থিতিতে আমি তোমায় বলছি, বিশ্বের যদি অবস্থান দেখো, তাহলে আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রেই ভারতবর্ষের ফেভারে তারা কথা বলছেন, কিন্তু কেউ এই টেনশনকে আটকানোর জন্য বা পাকিস্তানকে সংযত করবার জন্য সরাসরি ফিজিক্যাল সম্পর্কে বা ফিজিক্যালি এসে পাকিস্তানকে সংযত করা সেই রকম উদ্যোগ কেউই নেয়নি। কিন্তু
অ্যাট দি সেম টাইম আমরা বলবো যে ডিপ্লোম্যাটিক যে আমাদের কৌশল সেটা অনেকটাই মানে সফল। এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র এর অতীতের যে মানে সংঘর্ষগুলো হয়েছে, বিশেষ করে 1965 বা 71-এর সংঘর্ষ, সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত আমেরিকার পক্ষে সমর্থন জানিয়েছিল। এবার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কার জঙ্গি হামলাকে, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে নিন্দা করেছে, কঠোর শাস্তির কথা বলেছে। আমরা যখন মানে 9টা মিসাইল ছুড়ে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছি সেটার সমর্থন করেছেন। কিন্তু অ্যাট দি সেম টাইম পাকিস্তানের বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষা সচিব তারা কিন্তু বারবার এই টেনশন ডিএসকেলেটেড করার কথা বলছেন, অর্থাৎ প্রশমন করার কথা বলছেন, এই উত্তেজনা প্রশমন করবার কথা বলছেন, যদিও ফিজিক্যালি সরাসরি তারা হস্তক্ষেপ এখন পর্যন্ত করেনি। এবং তাদের দুটো ভার্সন আসছে। একটা দিকে ভাই পরের ছেলে পরমানন্দ, যত ভোগে যাও তত আনন্দ, এই ধরনের একটা ভাবনা একটা কাজ করছে যে যা ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে আমাদের কি বলার আছে, এরকম একটা ভার্সন আমরা পাচ্ছি। আরেকটা ভার্সন হলো যে না, প্রতিনিয়ত প্রতিরক্ষা সচিব পাকিস্তানের এবং বিদেশ সচিব তারা ভারত এবং পাকিস্তানের দুই তরফের প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশ মন্ত্রীদের সাথে কথা বলছেন এবং এটাকে কি করে প্রশমিত করা যায় তার একটা উদ্যোগ নিচ্ছে। এটা হলো হলো নেক্সট ইম্পর্টেন্ট শক্তি হলো রাশিয়া সরাসরি ভারতবর্ষের পক্ষ নিয়েছে। বা রাশিয়া কিন্তু বাট কিছু রাখেনি সরাসরি। এবং তুমি জানো এই যুদ্ধে যে সমরাস্ত্র ব্যবহার হচ্ছে তার একটা বড় অংশ রাশিয়ার, এবং অত্যন্ত সাফল্যের সাথে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম মানে সেটা কিন্তু আমরা অপারেট করছি রাশিয়ার থেকেই আনা, এবং রাশিয়ার মানে সরাসরি এই যুদ্ধে কিন্তু আমাদের পক্ষ নিয়েছে। এবার থার্ড গুরুত্বপূর্ণ শক্তি হলো চীনের একটা বিরাট মানে বিনিয়োগ পাকিস্তানে আছে। পাকিস্তান চীনের স্ট্র্যাটেজিক পার্টনার আর্ম ফোর্সের দিক থেকে, এলাকাগত দিক থেকে। এবং একই সাথে তোমাকে বলতে চাই যে চীনের গদর যে বন্দর, সেখানে বিপুল বিনিয়োগ পাকিস্তান করেছে। আর ওয়ান বেল্ট ওয়ান রোডের আন্ডারে তারা বালুচিস্তানে যে বিনিয়োগ করেছে, তেলের খনি এবং গ্যাসের খনিতে যে পাকিস্তানের যে বিনিয়োগ করেছে সেটা বিপুল, মানে ভাবা যায় না। কয়েক ট্রিলিয়ন ডলার মানে কয়েক বিলিয়ন ডলার তারা ওখানে বিনিয়োগ করেছে, কয়েক হাজার বিলিয়ন ডলার তারা বিনিয়োগ করছে। ফলে পাকিস্তানের চীনের ভয় হলো যে পাকিস্তান এবং ভারতের যুদ্ধের মধ্যে তাদের বিনিয়োগের জায়গাগুলো নিশ্চিত থাকবে, তো যে বিপুল পরিমাণে পরিকাঠামোগত বিনিয়োগ করে রেখেছে চীন, সেগুলো যদি যুদ্ধে ধ্বংস হয়ে যায় তাহলে চীনের বিরাট ক্ষতি হবে। ফলে চীন যেটা চাইছে যে কোনো মূল্যে ভাই ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ প্রশমিত হোক, এটা কিন্তু চীন বাই হার্ট চাইছে। কারণ চীনের যে বিনিয়োগ, সে বিনিয়োগ নালে যদি জলে যায় বা যুদ্ধে যদি ধ্বংস হয় তাহলে কিন্তু চীনের একটা বড় ক্ষতি ঘটবে। এইবার যে দুটো ইম্পর্টেন্ট মানে সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট স্টেট আছে, তার মধ্যে একটা হলো ফ্রান্স আর একটা হলো ব্রিটেন। দেখো ব্রিটেন অবস্থানটা খুব পরিষ্কার, যেহেতু ফ্রি ট্রেডে গেছে ভারতের সাথে, ফ্রি ট্রেড এগ্রিমেন্টে ভারতের সাথে যাওয়ার ফলে ব্রিটেনের সাথে একটা বিশেষ সম্পর্ক তৈরি আছে। এবং ব্রিটেন জানে আন্তর্জাতিক ক্ষেত্রে কিভাবে পাকিস্তান জঙ্গি সংগঠনকে উৎসাহিত করে এবং জঙ্গিদের প্রমোট করে। ফলে ব্রিটেনের মোরাল সাপোর্ট কিন্তু ভারতবর্ষের সাথে আছে, এ নিয়ে কোনো দ্বিধা নেই। আর রইল ফ্রান্স, আরেকটা পার্মানেন্ট মানে সিকিউরিটির দেশ। ফ্রান্সের অবস্থান কিন্তু একই রকম, যে বহু অস্ত্র আমরা ফ্রান্সের থেকে এনেছি, রাফাইল থেকে শুরু করে মানে মিরাজ থেকে শুরু করে অ্যাওয়াক্স থেকে শুরু করে একটার পর একটা মানে যুদ্ধ বিমান আমরা ফ্রান্স থেকে এনেছি। ফ্রান্সের সাথে একটা কালচারাল সম্পর্ক আমাদের আছে, নরেন্দ্র মোদীর সাথে ব্যক্তিগত ফ্রান্সের প্রেসিডেন্টের ভীষণ ভালো সম্পর্ক। ফলে ফ্রান্স কিন্তু এই যুদ্ধে মোরাল সাপোর্ট ভারতবর্ষকেই দিচ্ছে। ইম্পর্টেন্ট হলো ইসলামিক স্টেটগুলো, কারণ পাকিস্তান একটা ইসলামিক স্টেট। পাকিস্তান প্রতিনিয়ত এই যুদ্ধকে ধর্মের যুদ্ধে পরিণত করতে চাইছে, যে কোনো মূল্যে তারা দেখাতে চাইছে যেটা মানে হিন্দু ভার্সেস মুসলিমদের লড়াই, মানে মৌলবাদী সংগঠনগুলোকে তারা ইসলামের আল্লাহর সাথে তুলনা করে মুসলিম রাষ্ট্রগুলোর সমর্থন আদায় করবার চেষ্টা করছে। এমনকি পাকিস্তান গতকাল যেটা পাকিস্তানের বিদেশ সচিব করেছেন সেটা খুব অন্যায় কাজ করেছেন। সেটা হলো যে আফগানিস্তানে ভারতবর্ষের সাথে এখন একটা ওয়ার্কিং রিলেশন ভারতে আছে। আফগানিস্তানের তালিবান সরকারকে আমরা আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও তাদের সাথে একটা ওয়ার্কিং রিলেশন আমাদের আছে। এবং পাকিস্তানের সাথে আফগানিস্তানের অত্যন্ত বৈরিতাপূর্ণ সম্পর্ক। একাধিকবার আফগানিস্তানের সেনা পাকিস্তানের টেরিটরিতে এসে হামলা করে গেছে, আবার পাকিস্তানের সেনা আফগানিস্তানে একাধিকবার আক্রমণ করেছে। এই রকম পরিস্থিতির পরেও
পাকিস্তানের প্রধান মানে বিদেশ সচিব বলছেন, বিদেশমন্ত্রী বলছেন যে ভারতের ছোড়া মিসাইল নাকি আফগানিস্তানকে আঘাত করেছে। একেবারে মিথ্যে কথা। কিন্তু কেবলমাত্র এই সময় আফগানিস্তানকে কাছে পাওয়ার জন্য সহানুভূতি আদায় করছে। যেমন করে সহানুভূতি আদায় করছে, মানে এই করার জন্য, পাওয়ার জন্য তারা কী করছে, সিভিলিয়ান যে ইয়ারগুলো, অর্থাৎ যেগুলো নাগরিক বিমান, সেগুলোকে তারা সেগুলো আমরা যেমন বিমানবন্দর 28টা বিমানবন্দরকে বন্ধ করে দিয়েছি যাতে কোনো একজন নাগরিকের মৃত্যু না ঘটে। এরা কি করছে, সচেতনভাবে নাগরিক বিমান যাত্রাকে ঢাল করেছে। ঢাল করে দিয়ে যদি ভারতের থেকে ছোড়া কোনো মিসাইল বা ড্রোন বা ওদের মিসাইলে যদি কোনো নাগরিক বিমান আঘাতপ্রাপ্ত হয়, নাগরিক মারা যায়, তাহলে সারা বিশ্বকে দেখাবে দেখো ভারত মানবতা বিরোধী, ভারত কত মানে মানব শত্রু ইত্যাদি। ফলে এরা নিজের দেশের নাগরিককেও ঢাল করছে, তুমি বুঝতেই পারছো। ফলে ইসলামিক ভাবনা চিন্তার দ্বারা ইসলামিক দুনিয়াকে প্রভাবিত করবার চেষ্টা করছে। এতে অবশ্যই পাকিস্তান একটি রাষ্ট্রকেই পেয়েছে, সেটা হলো তুরস্ক। তুরস্ক থেকে উইপন আসছে, তুরস্ক থেকে জাহাজ আসছে, তুরস্ক থেকে মিসাইল আসছে, এটা ফ্যাক্ট। কিন্তু বাকি যদি ইসলামিক স্টেটগুলো দেখো, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী তার প্রতিবেশী রাষ্ট্র ইরান। ইরান কিন্তু নিউট্রাল বা নিরপেক্ষ অবস্থান নিয়েছে। একইভাবে সৌদি আরব নিরপেক্ষ অবস্থান নিয়েছে। সংযুক্ত আরব আমিরেট তারা আরেকটা শক্তি, তারা নিরপেক্ষ অবস্থান নিয়েছে। যেটা আমাদের চিন্তার বিষয় সেটা হলো হামাস, যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে, সেই হামাসের মগজটা কিন্তু বা মাথা কিন্তু কিছু কিছু পাকিস্তানের সেনাবাহিনীতে এসছে, বা যে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো আছে তাদের অপারেশনের মধ্যে হামাসের কিছু লোকজন ঢুকে গেছে। কারণ এই যে তুমি দেখছো যে শিশুদেরকে ঢাল করা, নারীদেরকে ঢাল করা, অথবা মানে সিভিলিয়ানদেরকে ঢাল করা, বা মানে পাকিস্তানের পার্লামেন্টের দাঁড়িয়ে তার প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে মাদ্রাসা থেকে একেবারে শিশুদেরকে তারা মানে যুদ্ধে পাঠিয়ে দিবে। এই ভাবনাগুলো হামাসের ভাবনা। হামাস যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শিশুদের সামনে দাঁড় করিয়ে দেয়, মহিলাদের সামনে দাঁড় করিয়ে দেয়, সেই কনসেপ্টটা পাকিস্তান অত্যন্ত নিচু মানসিকতা এটা। এবং এটা জেনিভার যে যুদ্ধের যে মানে নিয়মাবলী 1949 সালে জেনিভা কনভেনশন যুদ্ধের সেই কনভেনশনের এগেনস্টে গিয়ে যেভাবে নারী, শিশু এবং বৃদ্ধদের ব্যবহার করছে পাকিস্তান, এটা মানে বলা যায় যে একেবারে যুদ্ধের অপরাধী রাষ্ট্র হিসাবে তাদের গণ্য করা হবে। আরব দুনিয়ার কিন্তু আমি তোমায় বলছি, একমাত্র তুরস্ক ছাড়া অন্য কোনো দেশ কিন্তু মানে একে মানে পাকিস্তানকে সমর্থন করেনি। দক্ষিণ এশিয়ার দিকে যদি তুমি তাকাও, তাহলে দক্ষিণ এশিয়াতে আমাদের একমাত্র ভয় বাংলাদেশ। বাংলাদেশে যে ধরনের ইসলামিক শক্তির উদ্ভুত্থান ঘটেছে, যেভাবে মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে মানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীরা এখানে মানে বাংলাদেশের সরকার গঠন করেছে, এই সন্ত্রাসবাদীদের সাথে সরাসরি হিজবুল মুজাহিদিন থেকে শুরু করে জৈশে মোহাম্মদ এর মতন সংগঠনগুলো কোনো না কোনোভাবে যুক্ত আছে। গতকালও বীরভূমে 2জন জঙ্গি সংগঠন ধরা পড়েছে বিএনপির। তুমি বুঝতেই পারছো যে বাংলাদেশের যে জঙ্গি সংগঠনগুলো অপারেট করে, সেই সংগঠনগুলোর সাথে পাকিস্তান একটা সম্পর্ক রক্ষা করার চেষ্টা করছে আইএসআই মাধ্যমে। এবং আমাদের ভয় হলো যে ইস্টার্ন ফ্রন্ট থেকে বাংলাদেশকে নিয়ে, কিন্তু যে সেরকম সিচুয়েশন হলে আমি তোমায় বলছি বাংলাদেশকে গুড়িয়ে দেওয়া হবে। জন্ম দিয়েছিলাম আমরা, ওর মৃত্যুও আমরা দেব। কিন্তু একই সাথে তোমায় আমি বলছি, নেপাল, ভুটান ভারতবর্ষের অবস্থা জানে যে পাকিস্তান বছরকে বছর কীভাবে জঙ্গিদেরকে উস্কাচ্ছে বা লালন পালন করছে। ফলে কখনোই মানে হিমালয়ান দুটো স্টেট ভুটান এবং নেপাল আমাদেরকে ছেড়ে অন্য কোনো দেশকে নিয়ে ভাববে না। আমরা খুশি যে মায়ানমার কিন্তু এই কনটেক্সটে যে বিবৃতি যতটুকু দিয়েছে, মায়ানমার আমাদের পক্ষে কথা বলেছেন। কারণ মায়ানমার ভুক্তভোগী বাংলাদেশকে নিয়ে, রোহিঙ্গা মুসলিমদেরকে নিয়ে। ফলে মায়ানমার জানে যে ভারতবর্ষর মানে যে সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত হয় পাকিস্তানের দ্বারা, সেই রকম সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত মায়ানমারও হচ্ছে। ফলে মায়ানমার কিন্তু ইতিবাচক ভূমিকা নিচ্ছে। শ্রীলঙ্কা অবশ্যই ইতিবাচক ভূমিকায় আছে। আর মানে মালদ্বীপ ছোট রাষ্ট্র হিসাবে কিন্তু আমাদের সঙ্গী হিসাবেই রয়েছে। ফলে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে একমাত্র বাংলাদেশকে নিয়ে আমাদের চিন্তা, অন্য কোথাও নয়। বাংলাদেশকে নিয়েও চিন্তা থাকতো না। নতুন করে যে সরকার তৈরি হয়েছে যারা জিহাদিদের দ্বারা পরিচালিত, সেই জিহাদিদের সাথে আন্তর্জাতিক ইসলামিক জিহাদিদের একটা সম্পর্ক থাকার জন্যই আমাদের চিন্তার একটা বড় কারণ। এবং একই সাথে তোমায় আমি বলতে চাই, ইউনাইটেড নেশন
তার যে মানে আলোচনা যতটুকু হয়েছে এখন পর্যন্ত, ইউনাইটেড নেশনের আলোচনাতেও কিন্তু পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ বন্ধ করবার কথাই বলা হয়েছে। এবং যেভাবে পেহেলগাঁওতে মানে বলা যায় যে সন্ত্রাস কার্যকলাপ প্রমোট করেছে পাকিস্তান, তার নিন্দা করা হয়েছে। এবং আমরা যে সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠনগুলোকে গুড়িয়ে দিয়েছি বা তাদের শিবিরগুলোকে গুড়িয়ে দিয়েছি, প্রশিক্ষণ শিবিরগুলোকে গুড়িয়ে দিয়েছি মিসাইল অ্যাটাক করে, সেটা পর্যন্ত ঠিক আছে। কিন্তু ইউনাইটেড নেশন এখন চাইছে দুটো দেশ যাতে উত্তেজনা প্রশমিত করে, সেই জন্য তারা মুখে মৌখিক বিবৃতি দিচ্ছে। কিন্তু মনে রাখবে, মানে ঠান্ডা যুদ্ধের পরবর্তী পর্যায়ে ইউনাইটেড নেশনের আর কোনো গুরুত্ব নেই। ইউনাইটেড নেশন না ইরাক মানে ইরানের সাথে যুদ্ধে, ইরাকের সাথে যুদ্ধে কোনো ভূমিকা নিতে পেরেছে, না আফগানিস্তানের যুদ্ধে কোনো ভূমিকা নিতে পেরেছে, না কসোভোর সাথে যে কসোভোতে যে গৃহযুদ্ধ হয়েছিল সেখানে কোনো ভূমিকা নিতে পেরেছে। ফলে এবং এমনকি তুমি রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধেও ইউনাইটেড নেশনের কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। এবার তোমার থাকলো দুটো মহাদেশের এই কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ব্রাজিল আর্জেন্টিনার পরিষ্কার সন্ত্রাসবাদীর বিরুদ্ধে অবস্থান আছে। ফলে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে আমরা কাছে পাবো এ নিয়ে আমার সামান্যতম সংশয় নেই, যদিও জিওগ্রাফিক্যালি তারা অনেক ডিস্টেন্সে আছে। কিন্তু ব্যাপারীর দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে আমাদের সাথে একটা ব্রাজিল এবং আর্জেন্টিনা বিরাট সম্পর্ক আছে। আফ্রিকার দেশগুলো যদি তাকাও, মিশর থেকে শুরু করে, আলজেরিয়া থেকে শুরু করে মানে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত প্রত্যেকটা দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে, কারণ এরা প্রত্যেকেই সন্ত্রাসবাদের শিকার হয়েছে। ফলে মানে আফ্রিকার ইউনিয়ন যে আছে, আফ্রিকান নেশনের গুলোকে নিয়ে যে ইউনিয়ন আছে, তারাও কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধেই বক্তব্য রেখেছে। ফলে আমরা আশা করতে পারি যে আফ্রিকান স্টেটগুলো, যেগুলো বিশেষ করে মুসলিম স্টেট যেমন ইজিপ্ট, আলজেরিয়া, হ্যাঁ, এই স্টেটগুলো আমরা আশা করি যে এরা কখনোই সরাসরি পাকিস্তানকে সমর্থন করবে না বলে মনে করি। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া যদি দেখো, তাহলে সরাসরি আমাদের সমর্থন করেছে, নিঃশর্তভাবে সমর্থন করেছে জাপান। জাপান শুধু উগ্রপন্থাদের বিরুদ্ধে কথা বলেছে তা নয়, যেভাবে পেহেলগামে অ্যাটাক হয়েছে জাপান সরাসরি তার নিন্দা করেছে। এবং পাকিস্তানের যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদেরকে সংযত থাকার কথা এবং তাদের মানে শিবির গুড়িয়ে দেওয়াকে সমর্থন করেছে জাপান। জাপান সরাসরি ভারতবর্ষের বিদেশ নীতি বা ভারতবর্ষের এই মুহূর্তে যে ভূমিকা, তাকে পূর্ণ সমর্থন যদি কোনো একটা শক্তিশালী দেশ, অর্থনৈতিক শক্তিশালী দেশ করে থাকে, জাপান করেছে। কোরিয়ার অবস্থাও কিন্তু শান্তির পক্ষে, এবং অর্থাৎ আমরা যেটা চাই। এবং এইবার বাকি থাকলো তোমার মানে দক্ষিণ পূর্ব এশিয়ার যে আসিয়ান কান্ট্রিগুলো, আসিয়ান যে 10টা কান্ট্রি আছে তার মধ্যে ভিয়েতনামকে আমরা সঙ্গে পাচ্ছি, আমরা অবশ্যই থাইল্যান্ডকে সঙ্গে পাচ্ছি। এ নিয়ে আমাদের কোনো মানে সংশয় নেই। থাইল্যান্ডের সরকার সরাসরি আমাদের সাথে আছে, ভিয়েতনামের সরকার আমাদের সাথে আছে, লাউজের সরকার আমাদের সাথে আছে, মালয়েশিয়া নিয়ে আমাদের একটা প্রশ্ন আছে। ইন্দোনেশিয়া সরাসরি যুদ্ধের মধ্যে জড়াবে না, কিন্তু মালয়েশিয়া নিয়ে আমাদের একটা প্রশ্ন আছে যে শেষ পর্যন্ত মুসলিম ঐক্যের জায়গা থেকে মালয়েশিয়া মানে কিন্তু পাকিস্তানের সমর্থন যদি করে অবাক হব না। সিঙ্গাপুর আমাদের পক্ষে অর্থনৈতিক কারণেই আছে। আর সবচেয়ে বড় হলো অস্ট্রেলিয়ান মহাদেশের মধ্যে নিউজিল্যান্ড সরাসরি যে কোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে, অস্ট্রেলিয়াও সন্ত্রাসের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরাট সম্পর্ক, মানে ভালো সম্পর্ক আছে। ফলে অস্ট্রেলিয়ান মহাদেশের দুটো গুরুত্বপূর্ণ শক্তি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, তাদের সমর্থনও কিন্তু আমাদের পক্ষে থাকবে। ফলে সব মিলে যদি দেখো, তাহলে বিশ্ব রাজনীতিতে সমস্ত মানে শক্তিগুলো, মানে বড় বড় রাষ্ট্রগুলো তো বটেই, বেশিরভাগ রাষ্ট্রগুলোই কিন্তু ভারতবর্ষের অবস্থানকে সমর্থন করছে। কিন্তু একই সাথে এই প্রশ্নটা আসবে যে এখন যে বিশ্ব রাজনীতি চলছে, মূলত অর্থনীতির উপর বিশ্ব রাজনীতি চলে। এখন কিন্তু প্রত্যেকেই মানে এই দ্বন্দ্বের মধ্যে জড়াতে চায় না, দূর থেকে দেখেন, পরামর্শ দেন, ডিএসকেলেশনের কথা বলেন, মানে উত্তেজনা প্রশমের কথা বলেন, কিন্তু শেষ পর্যন্ত এসে বা কোনো ফোরামকে কাজে লাগিয়ে এই ভারত পাকিস্তানের বিবাদ মীমাংসা করবার মতন তৎপরতা না আমেরিকার থেকে আমরা দেখতে পাচ্ছি, না সৌদি আরবের থেকে দেখতে পাচ্ছি, না আমরা চীন বা তোমার তোমার রাশিয়ার থেকে বা ব্রিটেন বা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে দেখতে পাচ্ছি। মানে সেরকম তৎপরতা নেই। কিন্তু সমর্থনের যদি ভিত্তি তুমি দেখো, তাহলে আমি বলবো 90% দেশ সরাসরি ভারতবর্ষকে সমর্থন করছেন এবং পাকিস্তানের সন্ত্রাসবাদের যে প্রমোট করে এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে পাকিস্তানের ভূমিকাকে তারা নিন্দা করেছেন। এবং একই সাথে এখন আমাদের কাছে 3টে চ্যালেঞ্জ। একটা হলো পাকিস্তান নতুন নতুন গুজব ছড়াচ্ছে, এই গুজব থেকে ভারতীয়দেরকে রক্ষা করা।
কারণ পাকিস্তান গুজব ছড়াচ্ছে গুরদ্বারাতে ওরা আক্রমণ করে আমাদের মধ্যে বিবাদ তৈরি করতে যাচ্ছে। ওরা হিন্দুদের বেছে বেছে মেরে হিন্দু গ্রামগুলোকে আক্রমণ করে সেখানে তারা মানে হিন্দু মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিতে চাইছে। ফলে ধর্মীয়ভাবে ধর্মকে ব্যবহার করে হাতিয়ার করে পাকিস্তান এই যুদ্ধে নেমেছে। আমাদের বিশ্ব রাজনীতিতে মানে মঞ্চকে বোঝাতে হবে যে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এই যুদ্ধে আমরা পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছি, কোনো ইসলামের বিরুদ্ধে লড়াই করছি না, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছি। ফলে এটা আমাদেরকে প্রথম থেকেই মনে রাখতে হবে এবং আন্তর্জাতিক মহলে পাকিস্তান যে বিভ্রান্তি তৈরি করছে সেইটার বিরুদ্ধে একটা কাউন্টার প্রচার করতে হবে। প্রত্যেক নাগরিকেরও এই দায়িত্ব আছে তাদের ফেসবুক, টুইটার সর্বস্তরে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক থেকে যে ধরনের কমিউনিকেশনগুলো করা হচ্ছে সেটাকে জাস্ট তুলে দেওয়া, যাতে করে আপনার সাথে বাংলাদেশের যে যুক্ত আছে সে দেখতে পায়, আপনার সাথে আফ্রিকার কোনো দেশের কোনো বন্ধু যুক্ত আছে সে দেখতে পায়, বা অস্ট্রেলিয়ার কোনো বন্ধু যুক্ত আছে তিনি যাতে দেখতে পায়। এটা নাগরিক হিসাবে আপনার দায়িত্ব। অর্থাৎ বিভ্রান্ত যাতে পাকিস্তান ছড়াতে না পারে, ভারতবর্ষের বক্তব্যটাকে, ভারতবর্ষের সরকারি অবস্থানটাকে জাস্ট আপনার ফেসবুক, টুইটার, এক্স হ্যান্ডেল বা ইনস্টাগ্রাম যাতেই পারেন আপনি অবশ্যই সেটা রাখুন, জাস্ট কোনো কমেন্ট না করে রাখুন, মানুষ জানুক। দ্বিতীয় যেটা সেটা হলো যে এই যে একের পর এক মিথ্যে ক্লেম করে ভারতের মন ভাঙতে চাইছে, এটা সম্ভব হবে না, আমি তোমায় বলছি। এবং তৃতীয় যেটা হলো সিভিলিয়ানদেরকে যেভাবে অ্যাটাক করছে, শিশুদেরকে অ্যাটাক করছে পাকিস্তান, শিশুদেরকে ঢাল করছে, নিজের দেশের শিশুকে, নিজের দেশের নাগরিকদের ঢাল করছে, আবার আমাদের সিভিলিয়ানদেরকে আক্রমণ করছে বা মারছে। এটা কিন্তু সারা পৃথিবীতে জনমত গড়ে তোলা দরকার যে একটা টেরোরিস্ট স্টেট, একটা রোগ স্টেট এবং পাকিস্তান যে যুদ্ধের অপরাধী একটি রাষ্ট্র, এটা প্রতিষ্ঠা করাই হলো আমাদের প্রথম এবং প্রধান কাজ এই মুহূর্তে।